রাজাকারদের তালিকা করা সম্ভব হবে বলে মনে হয় না। দানব সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে যে বেশ ধারণ করুক না কেন, তাকে মানুষ একসময় না একসময় পরাজিত করে। যে বিচার ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছিল আসলে কি সেটা সঠিক ছিল কিনা? এই যে হত্যাকাণ্ড, এর বিচার অবশ্যই হতে হবে। সত্য সবসময় সত্য। র্যাবের ডিজি ইতিমধ্যে বলেছেন যে জঙ্গি অভিযানগুলো প্রত্যেকটি ছিল এক একটি নাটক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা জানেন সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি শহীদের চেতনায় আগামীর বাংলাদেশ। আজকে আলোচনার জন্য আমাদের দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমেই আছেন শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনারা দুজনেই জানেন আজকে 14 ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। আমাদের 1971 সালে যে স্বাধীনতা বা বিজয়ের আগ প্রান্তে ঠিক বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য কিছু চিকিৎসক, অর্থনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে প্রথম শ্রেণীর প্রথম সারির যে সকল নাগরিক ছিল তাদেরকে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। এবং সেক্ষেত্রে অভিযোগ আছে যে বাংলাদেশের রাজাকার আল শামস আল বদর বাহিনী তাদের সহযোগিতা করেছিল। কিন্তু বাংলাদেশের যে সর্ববিজয়ের দ্বার প্রান্তে এসে এই ধরনের পাক হানাদার বাহিনী বা পাকিস্তান সেনাবাহিনীর যে অপচেষ্টা বা হত্যা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছিল, আসলে প্রথমে যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি কিনা প্রকৃত যারা আসলে আমাদের এই ঘৃণ্যতম অপকর্মে সহযোগিতা করেছিল, তাদের বিচার হয়েছে কিনা প্রকৃত? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আমি আলোচনার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের যে বুদ্ধিজীবীরা বাংলাদেশের স্বাধীনতার একেবারে শেষ প্রান্তে এসে খুব পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ 53 বছরে যতটুকু এগিয়েছে এবং বাংলাদেশ সৃষ্টির সাথে যাদের সবথেকে বড় আদর্শিকভাবে চিন্তার জায়গা থেকে আমাদেরকে ভূমিকা রাখতে পারতেন, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়টা দেখে যেতে পারেননি এবং আমরা তাদের সেই ভূমিকার থেকে বঞ্চিত হয়েছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বড় একটা ভূমিকা রাখার সুযোগ ছিল, কিন্তু যেহেতু তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারেন এবং জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছিল। এই কাজটি কারা করেছিল এটি একটা রাজনৈতিক বিতর্ক এবং খুব পরিকল্পিতভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের রাজনীতিতে আছে। সেই সময়কালে আপনি বাংলাদেশের শুধুমাত্র দৈনিক সংগ্রাম পত্রিকাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল। এবং গত 53 বছরে একটা চক্র নানাভাবে এটিকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে, কিন্তু সত্য সবসময় সত্য। আপনি সেটিকে কখনোই, হয়তো আপনি একটা বন্দি ঘরের মধ্যে আটকে রাখতে পারবেন কিন্তু কখনোই তাকে হত্যা করতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ পরিষ্কার হচ্ছে যে কারা আল বদর, আল শামস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগে এই যে ঘটনাটা, এই ঘটনাটা জাতি হিসাবে আমাদেরকে পঙ্গু করে ফেলা, আমাদেরকে দুর্বল করে ফেলার একটা উদ্দেশ্য থেকে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল। আবার মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের এই যে বুদ্ধিজীবীদের অনেকেই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষ করে 14 ডিসেম্বরের শহীদদেরকে খুঁজে ফেরার জন্য স্বাধীনতার পরে আমরা দেখেছি জহির রেহানকে আমরা হারিয়েছি, কিন্তু সেই ঘটনারও কিন্তু রহস্য উদ্ঘাটন করা যায়নি। বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড যারা, তার পেছনে যারা সম্পৃক্ত, কখনো কখনো তাদেরকে খুঁজে বের করা গেছে, কিন্তু রাজনৈতিক কারণে তাদেরকে সেইভাবে আমরা সবার বিচারের মুখোমুখি করতে পারিনি। আমি আজকের এই দিনে মনে করি যে জাতির একটা বড় ঋণ হচ্ছে তাদের প্রতি, যে প্রথমত ন্যায় বিচারটা নিশ্চিত করা। যদিও কতগুলো প্রসেস আমরা শুরু করেছিলাম, সেটি খুব বেশি দূর এগোনো যায়নি, তবে আমরা মনে করি যে এই যে হত্যাকাণ্ড,
এর বিচার অবশ্যই হতে হবে। আপনি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে খুনিকে আপনি হিরো বানাতে পারেন, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আপনি হত্যাকারীকে হয়তো একজন বড় আদর্শবান মানুষ হিসাবে আপনি মানুষের সামনে তুলে ধরতে পারেন, কিন্তু ওই যেটা বললাম যে ইতিহাসকে আপনি কখনো হত্যা করতে পারেন না, তাকে আপনি একটা বদ্ধ অন্ধকার রুমের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেন, কিন্তু সত্য ইতিহাস একসময় না একসময় মানুষের সামনে চলে আসে এবং মানুষ তাকে খুঁজে বের করে এবং তার ভেতর থেকে মানুষ আলোর পথে। স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা কি আসলে সেই হত্যাকারীদের বা সেই চেষ্টাকারীদের খুঁজে বের করতে পারবো? তাদের আমরা মনে করি বাঙালির অসাধ্যের কিছুই নেই। গত বছরের 7ই জানুয়ারি যখন শেখ হাসিনা সরকার একটা আমি এবং ডামির নির্বাচন করে ফেললেন, তার পরের দিন বা তার পরের 2 মাস 3 মাস 6 মাস বা তার আগ পর্যন্ত জুলাইয়ের আগ পর্যন্ত আমরা ধারণা করিনি এরকমের একটা দানবীয় শাসন আমাদের বুকের উপর থেকে এভাবে পালিয়ে যাবে। অর্থাৎ বাঙালির অসাধ্যের কিছুই নেই। যে বাহিনীটি আমাদেরকে মুক্তিযুদ্ধকে স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছিল, পাকিস্তানি 93,000 সৈন্য, তার সাথে এখানকার এদেশীয় তাদের যে সহযোগী দালাল রাজাকার আলবদর এবং একই সঙ্গে আমেরিকার মতো বিশ্বের একটা পরাশক্তি, তারপরেও কিন্তু বাঙালি লুঙ্গি কাঁচা মেরে কাদার ভেতর থেকে ট্রোলিং করে সেই বাহিনীকে পরাজিত করেছে। আবার 15 বছরে একটা দানবীয় শাসন, যে পৃথিবীর কেউকেই তার কাছে সে মনে করত যে আমি হলো অবিনশ্বর, আমার কোনো ধ্বংস হবে না, আমি সারা জীবন এভাবে থাকবো। বাংলাদেশের তরুণরা তার বুকের রক্ত দিয়ে কিভাবে তাকে পরাস্ত করেছে, এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা, যে দানব সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে যে বেশ ধারণ করুক না কেন, সেটা ধর্মের বেশ ধারণ করে, সেটা চেতনার বেশ ধারণ করুক, তাকে মানুষ একসময় না একসময় পরাজিত করে। প্রকৃত সত্যের সম্মুখীন তাকে আসলে হতেই হবে। ধন্যবাদ, ফিরবো আপনার কাছে। শাম্মী আক্তার, আসলে আমরা যদি আবার ফিরে যাই 1971 সালের দিকে, তাহলে আমরা বলতে পারি যে আসলে 14 ডিসেম্বরের কিছু আগ পর্যন্ত 10 থেকে 14 ডিসেম্বর এরকম বলা হয় যে বিশিষ্ট নাগরিকদের হত্যা করা হয়েছে এবং তাদের গণকবর দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিজয়ের পরে আসলে আমরা দুটো গণকবরের সন্ধান পেয়েছিলাম, রায়েরবাগ বধ্যভূমি এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, এবং পরবর্তী বিজয়ের পরে আসলে তাদের আত্মীয় স্বজন তাদের লাশ শনাক্ত করেছে এবং বিচার প্রক্রিয়া শুরুও হয়েছিল। আমরা এর মধ্যে দেখেছি যাকে আমরা বলছি যে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া হয়েছে, এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে বিচার প্রক্রিয়া। আসলে এই বিচার, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা নিয়ে আপনার মতামত থেকে আসলে যে বিচার ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছিল আসলে কি সেটা সঠিক ছিল কিনা, বা এর মধ্যে প্রশ্নবিদ্ধ থাকার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক যিনি আছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং মাই টিভির যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমি আজকে তো শহীদ বুদ্ধিজীবী দিবস, আমি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রথমেই। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে এই বিচারটি সঠিক ছিল কিনা, আপনি জানেন যে গত 17 বছর যে দানবীয় শাসন আমাদের উপরে চেপে বসেছিল, তারা তাদের নিজেদের স্বার্থে, তাদের ক্ষমতার মসনদটাকে টিকিয়ে রাখবার জন্য এত হত্যা, এত রক্ত, এত অপকর্ম তারা করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে, তারা জঙ্গি নাটক করেছে, যেটা র্যাবের ডিজি ইতিমধ্যে বলেছেন যে জঙ্গি অভিযানগুলো প্রত্যেকটি ছিল এক একটি নাটক এবং আয়নাঘর পরিচালিত হতো, এবং এগুলো করা হয়েছে। এবং যুদ্ধাপরাধের নামে যে বিচারের নামে যে প্রহসন তারা করছিল, সেটি আমি মনে করি না যে তারা সঠিক বিচার করেছে। সঠিক বিচারের কোনো সুযোগ আছে বলে মনে করি না আমি, কারণ যেখানে প্রধান বিচারপতি নিজে রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই বিচার ব্যবস্থাটা কি ছিল? সেই বিচার ব্যবস্থাটা ছিল শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত মতামত বা তার যে ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করবার যে অপপ্রয়াস, সেটিই তিনি করেছেন গত 17 বছর ধরে। এবং এখানে সঠিক বিচারের কোনো সুযোগ আছে কি? সহ আলোচক শরীফ ভাই যেটা বললেন যে জহির রায়হানকে আমরা হারিয়েছি, জহির রায়হান হত্যাকাণ্ডের কোনো বিচার কি হয়েছে? হয়নি। কেন হয়নি? তিনি কি আমাদের মেধাবী সন্তান ছিলেন না? তারা মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান তাদের ছিল। তিনি আসলে একটা ডকুমেন্টারি তৈরি করছিলেন, যেটার মধ্যে কারা শহীদ হয়েছেন শুধু না, আওয়ামী লীগ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছিল কিনা, এবং ওপারে যে তারা কি কাজে ব্যস্ত ছিলেন তাদের মুখোশ উন্মোচন করে ফেলছিলেন জহির রায়হান, যে কারণে ধারণা করা হয় যে তাকে গুম করা হয়েছিল বা তাকে তুলে নেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছে বা যাই করা হয়েছে, সেটা করা হয়েছে শুধুমাত্র তাদের যেই অপকর্ম, তারা
সীমান্তের ওপারে যে আওয়ামী লীগ কী করেছিল মুক্তিযুদ্ধের নাম করে, তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান ছিল কিনা, সেই মুখোশটা যখন উন্মোচন করে ফেলার ডকুমেন্টারির কাজে হাত দিয়েছিলেন জহির রায়হান, তখনই তাকে সরিয়ে ফেলা হয়েছে। এবং দেখেন, পাক হানাদার বাহিনী বিজয়ের আগ মুহূর্তে আমাদের এত মেধাবী সন্তানদেরকে তারা যে হত্যা করলো, তারা তো আমাদের সন্তানদেরকে চেনবার কথা নয়, তাদেরকে চিনিয়ে দিল কারা? তাদেরকে চিনিয়ে দিল এই যে আপনি যে বললেন যে রাজাকার বা আল শামস বা আল বদর বলেন, যারাই বলেন, তারা তো আমাদেরই এই মাটিরই সন্তান ছিল। অথচ দেখেন কি বিভৎস, মানে তারা কি নির্মমভাবে আমাদের মানুষকে হত্যা করবার জন্য পাকিস্তানিকে সহায়তা করেছে। তো এটা সঠিক বিচার হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য, জাতি হিসেবে আমি বলবো যে এটা আমাদের দুর্ভাগ্য। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার কন্যা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সুতরাং মুক্তিযুদ্ধ আমার রক্তের মধ্যে খেলা করে, এটা আমার হৃদয়ের মধ্যে গভীরভাবে মানে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে, এই জন্য যে আমার পরিবারের রক্ত এই মাটিতে মিশে আছে। সুতরাং যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, বা বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন, তাদের সত্যিকার অর্থে বিচার হোক, এটা আমি কায়েম মনোবাক্যে প্রার্থনা করি এবং আমি চাই। কিন্তু সেটি কি হয়েছে? 53 বছরেও আজকে আমরা এই যে আপনি ডেকেছেন, আমরা কথা বলছি, আমাদের বিচার কিন্তু হয়নি। কেন হয়নি? রাজনীতিবিদরা এসেছেন, ক্ষমতার মসনদে বসছেন, সরকারের পর সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের মতন একটি এত বড় একটি কর্মযজ্ঞ যারা সম্পাদন করলেন, যারা আমাদের মানচিত্র দিলেন, একটি সবুজ শ্যামল বাংলাদেশ আমাদেরকে দিলেন, সেই বাংলাদেশকে আমাদের উপহার দিতে যেয়ে যারা প্রাণ দিলেন, তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার আমরা করতে পারলাম না। এত দুর্ভাগা জাতি আমরা কেন পারলাম না? আমরা তো আসলে প্রকৃত রাজাকার কারা সেই তালিকাও তো সরকার আসলে প্রকাশ করেছে কি এরকম, আর বলা হয়েছিল যে ক্ষমতাসীন দলের মধ্যেই রাজাকার ছিল, এরকমও বিভিন্ন সময় কথা আমরা ছিল তো বটেই। এবং দেখেন, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু বলেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে মানে তালিকা থেকে বাদ দেওয়াটা সহজ, কিন্তু রাজাকারদের তালিকা করা সম্ভব হবে বলে মনে হয় না। মানে এইটাও কেমন, আমার কাছে আশ্চর্য লাগছে যে যদি মুক্তিযোদ্ধাদের তালিকা করা সম্ভব হয়, তাহলে কেন রাজাকারদের তালিকা করা সম্ভব নয়? সম্ভব কি জন্য হবে না? এটা তো ভিনদেশি কোনো মানুষ তো এখানে এসে রাজাকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেনি। আমাদের দেশেরই কেউ না কেউ এটার সঙ্গে রাজাকার হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠিত করেছে, যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের এই যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত থেকেছে। তারাই তো রাজাকার, তারাই তো আল শামস, তারাই তো আল বদর। তাহলে তাদের মানে তালিকা করা কেন সম্ভব নয়? সরকার যদি সব পারে, তাহলে এটা কেন পারবে না? নিশ্চয়ই এটাও পসিবল। আমি বিশ্বাস করি এটাও এই সরকার মানে করতে পারবে, যদি আন্তরিকভাবে তারা চেষ্টা করে। আমি বিশ্বাস করি তারা সেটা করতে পারবেন। জি, ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যদি যেতে চাই, আসলে প্রকৃত রাজাকার কারা এরকম কোনো তালিকা আমরা কিন্তু পাইনি। বলা হয়েছিল যে গত স্বৈরাচার সরকারের মধ্যেও রাজাকারের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন, এবং যারা স্বৈরাচার সরকার যাদের যুদ্ধাপরাধী বলে বিচার করেছে, এবং বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা দেখেছি। তাহলে প্রকৃত রাজাকারের তথ্য কেন আমরা প্রকাশ করতে পারছি না? আসলে এটা তো দেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত, এবং এটা তো একটা তথ্য থাকা উচিত বা আমাদের সামনে উপস্থাপন করা উচিত। ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কথা বলছি, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত এই যে 14ই ডিসেম্বর রাজাকার এদের বিচার, এই বিষয়গুলো, মুক্তিযুদ্ধ কোনো অলৌকিক কোনো বিষয় না, এবং এটি বাজারের অন্য 10টি পণ্যের মতন একটি পণ্য না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় প্রফিটেবল বিজনেস হিসাবে মুক্তিযুদ্ধকে আনা হয়েছে রাজনৈতিক কারণে। আবার কেউ কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেটাও রাজনৈতিক কারণে। তো আমি যেটা দেখি, বাংলাদেশের গত আলোচনা করতে গেলেই 15 বছরের শাসনটা বারবার আসে, কারণ তাদের হাত ধরে মুক্তিযুদ্ধ, তার চেতনা, মুক্তিযুদ্ধকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া, এবং তাদের এটি অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগের একটা বিরাট ভূমিকা আছে। আবার মুক্তিযুদ্ধ পথ হারিয়েছে আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশে আজকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষের একটা অংশ যে ঠাট্টা মশকরা করে, এই জায়গাটায় আওয়ামী লীগ পৌঁছে দিয়েছে। কারণ তাদের যত রকমের দুষ্কর্ম, সেই দুষ্কর্মকে তারা এই ঢাল হিসাবে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধকে, এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদের বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক হয়েছে। এ ধরনের অসংখ্য ঘটনা আছে। কিন্তু তার মানে এই না যে 71 সালে যার যেটা ভূমিকা আছে সেই ভূমিকা ছোট হয়ে যায় না, গৌণ হয়ে যায় না।
আওয়ামী লীগের ভুলের কারণে, তার পাপের কারণে, তার অন্যায়ের কারণে মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায় না। কিন্তু আমাদের এখানে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে কারা? আমাদের এখানে মুক্তিযুদ্ধটা করেছে গ্রামের গরিব মানুষ। গ্রামের গরিব যে পাট চাষি, তার সন্তান ঢাকার ইকবাল হলে থাকতো, তার মহসিন হলে থাকতো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তার সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছে। শিল্প অঞ্চলের শ্রমিক, তারা মুক্তিযুদ্ধে গিয়েছে। কিন্তু ইতিহাস লিখেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছে শহরের শিক্ষিত মধ্যবিত্ত। সুতরাং তার যে ওই যে সাধারণ মানুষের, নারী, শিশু, অন্যান্য যে শ্রেণী পেশার মানুষের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা মুক্তিযুদ্ধের ইতিহাসের যে নায়কের ভূমিকা আসতে পারেনি। আপনি দেখেন আমাদের সমস্ত বীর শ্রেষ্ঠ যারা, এর মধ্যে কিন্তু গ্রামের গরিব মানুষের কোনো সন্তান নেই, গ্রামের গরিব মানুষের কোনো সন্তান নেই বীর শ্রেষ্ঠদের মধ্যে। কিন্তু তাদের ভূমিকা কি ছিল না? অবশ্যই ছিল। তো আমি যেটা দেখি, আপনি যে এটা প্রশ্নটি করেছেন যে আমরা কেন বিচারটা করতে পারছি না একেবারে বিতর্ক মুক্তভাবে, না পারার কারণটা হচ্ছে ওই যে রাজনীতি। এবং আওয়ামী লীগের সময় মনে আছে, এটি নিয়ে এখনো অনেকে ঠাট্টা মশকরা করে, তারা একটা তালিকা করলো এবং তালিকা করে সেখানে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রসিকিউটর, তাকেও ওই তালিকায় রাজাকার হিসাবে তাকে ওই তালিকাভুক্ত করে দিল। খেয়াল আছে বছর 3 আগে। অর্থাৎ এই যে কাজগুলো, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্বটা পালন করার সময় আপনি যদি আপনার রাজনৈতিক লাভকে সামনে রাখেন, এটিকে আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনার ট্রেনটা তার যে গন্তব্য, সেই গন্তব্যে যায় না, যেতে পারে না। সেটি আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের ভুলের কারণে, তার যে এই যে দুষ্কর্মের কারণে, মুক্তিযুদ্ধকে নিয়ে তার ব্যবসা করার কারণে আমার যে অর্জনগুলো, সেই অর্জনগুলো ম্লান হয়ে যায় অথবা একটি মিথ্যা হয়ে যায়। কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলেও সত্য, কতগুলো ঘটনা আমরা দেখছি, মুক্তিযুদ্ধের প্রকৃত সংখ্যা নিয়েও বিতর্ক রয়েছে। এই সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল করার বিষয়ে কথা হচ্ছে। ব্যবসাটাকে, সার্টিফিকেটটাকে যেভাবে ব্যবসার উপাদান বানানো হয়েছে, এটিকে যেমন একটা ব্যবসার একটা নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছিল, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বিক্রি, এবং বিপুল পরিমাণ টাকায় এই সার্টিফিকেট বিক্রি হয়েছে। অর্থাৎ ওই যেটা বললাম যে যাদের উপরে আমরা দায়িত্বটা দিয়েছিলাম, যারা দায়িত্বটা নিয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়, তারা ওই ট্রাকে থাকেনি। এবং তার যে অনিবার্য কতগুলো পরিণতি এবং দুঃখজনক পরিণতি এখন দেখছি। গতকালকে দেখলাম শিল্পকলা একাডেমিতে, সেখানে ডিসেম্বর ধরে অনেক প্রোগ্রাম পালিত হবে এবং তার নাম দেওয়া হয়েছে ডিসেম্বর উৎসব। প্রতি বছর যেটা মুক্তিযুদ্ধ উৎসব বা বিজয় উৎসব করা হতো, এবার সেটি করা হচ্ছে না, এবার সেটি পালন করা হচ্ছে ডিসেম্বর উৎসবের নামে। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো এসেছে 5ই আগস্টের পর। কিন্তু আমি মনে করি 5ই আগস্টের একজন মানুষও বাংলাদেশের ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ উৎসব বা বিজয় উৎসবকে ডিসেম্বর উৎসব করার জন্য রাস্তায় নামেনি, একজন মানুষ আপনি পাবেন না। অর্থাৎ আমাদের এই বিজয়গুলোকে খুব পরিকল্পিতভাবে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের দুষ্কর্মকে মুক্তিযুদ্ধের প্যারালাল দাঁড় করিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের প্রতি মানুষের একটা ভীতি, মানে আপত্তি, উষ্মা, এটা তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু আমি মনে করি আপা আমার সাথে একমত হবেন, বাংলাদেশের যে 9 মাসের বীরত্বপূর্ণ যুদ্ধ, সেই যুদ্ধ আওয়ামী লীগ একা রিপ্রেজেন্ট করে না, সে বিএনপি করে, আমি অন্য দল করি। তারপরে আমি স্বীকার করি বাংলাদেশের একেবারে মানে মুক্তিযুদ্ধের যে বীর সেনানী, তাদের একটা বিরাট অংশ তাদের দলের সঙ্গে যুক্ত। সুতরাং আপনি এটিকে একটা দল, আওয়ামী লীগ অন্যায় করেছে, সুতরাং আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে ব্যবসা করেছে, সুতরাং মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেছে। সাধারণ জনগণ 30 লাখ শহীদ প্রাণ দিয়েছেন, আসলে আওয়ামী লীগ করতো না। শামী আক্তার, আপনার কাছে যেতে চাই। আসলে যেমনটা বলছিলেন আমাদের শরীফুজ্জামান শরীফ, মুক্তিযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা অপচেষ্টা চলছে। আসলে কি এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি, বা এরকম কোনো উদ্দেশ্য, বা কারা করছে এই ধরনের ঘটনা? কারা করছে আমার মনে হয় সামনের দিনগুলোতে সেটা আরো মানে পরিষ্কারভাবে জাতির সামনে প্রকাশ পাবে। আমি যে জিনিসটি খুব অবাক হয়ে লক্ষ্য করি, এই 5ই আগস্টের পরে বারবারই বলা হয় যে দেশ স্বাধীন করেছি বা দেশ স্বাধীন হয়েছে। এই ব্যাপারটাতে আমার দ্বিমত আছে। মুক্তিযুদ্ধ একটি জাতির জীবনে একবারই আসে। মুক্তিযুদ্ধ মানুষ একটি দেশ একবারই করে, জাতির জীবনে একবার আসে মুক্তিযুদ্ধ। একবার আপনি মুক্তিযোদ্ধা হয়ে গেলে আপনারা রাজাকার হওয়ার মানে
সুযোগ আছে কিনা আমার জানা নাই। তো বা একজন যে রাজাকার হয়ে গেল সে আবার মুক্তিযুদ্ধ হতে পারে কিনা সেটাও আমার জানা নাই। কিন্তু জাতির জীবনে মুক্তিযুদ্ধ একবারই আসে। কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করি যে 5 তারিখের পরে বারবারই বলা হয় যে দেশকে স্বাধীন করা হয়েছে, দেশ আমরা স্বাধীন করেছি। নো, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন 71 সালে। এইটাকে যদি খাটো করার চেষ্টা করা হয়, এই জায়গাটাতে আমরা দ্বিমত পোষণ করি। এবং যেটা শরীফ ভাই বারবার বলছিলেন যে ডিসেম্বর উৎসব করা হচ্ছে, কিসের ডিসেম্বর উৎসব? মানে বিজয় দিবসকে বিজয় দিবস বলতে কি মানে লজ্জা লাগে, লজ্জাবোধ হয়? মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছেন, এটা কি মানে খুব মানে সাধারণ বিষয় মনে হয়? খুব সিলি ম্যাটার? খুব সিলি ম্যাটার তো ছিল না এটা। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় এই মুহূর্তে যারা আছেন, যারা সরকার পরিচালনা করছেন বা তাদের মধ্য থেকে কেউ কেউ যারা বলার চেষ্টা করছেন যে দেশকে তারা স্বাধীন করেছেন, এটা আমার মনে হয় বলা উচিত না। সরকার পরিবর্তন মানে দেশ স্বাধীন করা বা মুক্তিযুদ্ধ করা নয়। সরকার পরিবর্তন দেশে দেশে বারবারই হয়, কিন্তু মুক্তিযুদ্ধতে একবার হয় নাকি? আপনি কি আমার সাথে মানে একমত কিনা সেটা বলেন। তা আমার মনে হয় যারা তাদেরকে দিয়ে সেটি বলানোর চেষ্টা করছেন বা মানে সেটা বলাচ্ছেন বা ডিসেম্বর মানে উৎসব বলে আমাদের বিজয় উৎসবকে খাটো করবার চেষ্টা করছেন, আমার মনে হয় এটা সঠিক নয়। এটাকে সঠিকভাবে জাতির সামনে এই ইতিহাসটা আমার মনে হয় আগামী দিনগুলোতে আরও পরিষ্কার হয়ে যাবে। যার যা চরিত্র সেটা প্রকাশ পাবে জাতির সামনে। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমার মনে হয়। জি, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমরা বলছি যে 5ই আগস্টের পর আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। আসলে আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের যে বিজয় এবং দেশে আমরা যে বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার সরকারের 15 বছরের দীর্ঘ অপশাসন এবং তার যে একনায়কতন্ত্র কায়েমের যে অপচেষ্টা, সেটার বিপক্ষে ছাত্র জনতা অবস্থান করে আরেকটা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে এরকম বলছে। আমরা 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি কিনা? আপার সাথে আমি একমত। এটিকে কোনোভাবে আমি স্বাধীনতা বলতে রাজি না। আমি নাগরিকের স্বাধীনতা আমার এসেছে, কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা না। আমি কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু রাষ্ট্র আবার নতুন করে স্বাধীন হয়েছে। এটা হলো প্রথম যে স্বাধীনতা, যে স্বাধীনতার পেছনে, যে মুক্তিযুদ্ধের পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং সেই মুক্তিযুদ্ধে যে অ্যাকিউজ যে ফোর্স, তার বিরুদ্ধে যে অংশটা ছিল, তারা তাদের অপরাধকে আড়াল করার জন্য নতুন স্বাধীনতার এই থিওরিটা নিয়ে এসেছে এবং এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপাও আমাদের বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন, আমাদের একটু সিনিয়র ছিলেন আপা। তারা সরাসরি 90-এর গণ আন্দোলনের প্রথম সারির নেতা। কিন্তু এই যে তারা যে প্রথম সারির নেতা ছিলেন, তারা কখনো কিন্তু তার পূর্বসূরিদের যে আত্মত্যাগ সেটিকে অস্বীকার করেননি। 83-র 14ই ফেব্রুয়ারিতে এরশাদের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হয় এবং সেটা ক্লোজ হয় আপাদের হাত ধরে 90 সালের 6 ডিসেম্বর। তারা কিন্তু বলেননি কখনো যে ওই যে 83-র 14ই ফেব্রুয়ারি ওই সময় যারা করেছে তাদের কোনো ভূমিকা নেই। আজকে যেটা বলা হচ্ছে, ওই যে আমি আপনাকে বললাম যে মুক্তিযুদ্ধ উৎসব এবং এটা ওই ডিসেম্বর উৎসব, এবং এই ডিসেম্বর উৎসবের মধ্যে কাওয়ালির অনুষ্ঠান গাওয়ার আয়োজন আছে শিল্পকলা একাডেমিতে। এগুলো পরিকল্পিত হচ্ছে যে আপনি একটা বড় দাগকে না মুছে তাকে ছোট করবেন কিভাবে? একটা দাগকে তার পাশে আর একটা বড় দাগ যদি দেন তাহলে ছোট করে ফেলা হবে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি, ওই যেটা বললাম, মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে একাকার করে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগের যে নানা রকমের যে বাণিজ্য, সেই বাণিজ্যকে পুরোটাই মুক্তিযুদ্ধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমনিভাবে 1971 সালে যে ধর্মকে ব্যবহার করেছিল যারা, আমি মনে করি যে ধর্মের কোনো ত্রুটি ছিল না। যারা সেটিকে ব্যবহার করেছে ত্রুটিটা তাদের। তারা ধর্মকে সামনে রেখে, হিন্দু মুসলমান ইসলাম রক্ষার কথা বলে, কিন্তু ইসলামের এখানে কোনো রকমের কোনো সীমাবদ্ধতা ছিল না। সে মানুষ হত্যা বা অন্যান্য যে অপরাধগুলোকে সেটিকে কখনো সে জাস্টিফাই সমর্থন করে না, কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে ঢাল হিসাবে। ঠিক একইভাবে আওয়ামী লীগও মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার বিজনেসের কারণে, তার রাজনৈতিক কারণে। সে বারবার দেখিয়ে দিয়েছে যে আমার সাথে যারা আসো তারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, আমার বিপক্ষে যারা আসো তারা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের। ওই যে কাজের লোকের 400 কোটি টাকা নিয়ে আপনি প্রশ্ন তুললে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে, তা সে যে রাতের বেলায় ভোট করে নিয়ে যাচ্ছে আপনি তার বিরুদ্ধে কথা বললে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে। অর্থাৎ সে একটা মার্ক তৈরি করে ফেলেছে। আজকে আওয়ামী লীগের সেই অপরাধের কর্মকাণ্ডগুলোকে সবকিছুকে মুক্তিযুদ্ধের সঙ্গে একেবারে লেপ্টে ফেলা হচ্ছে। এটি করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে। তার মধ্যে এই যে বিজয় উৎসবের বদলে ওই ডিসেম্বর উৎসবের কথা বলছি, এই সময়কালে আপনি দেখবেন আজকে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে তারা ফুলের মালা
দিবে স্মৃতিসৌধে, সেই মালা ছিঁড়ে ফেলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অফিসে হামলা হয়েছে। এই যে কাজগুলো করা হচ্ছে সবকিছুকে একসঙ্গে করে দিয়ে এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমি শেষ করব এই জায়গাটায়, যে এই যে মুক্তিযুদ্ধ, এর একটা ব্রডার অ্যাঙ্গেল ছিল, একটা দৃষ্টি ছিল, লক্ষ্য ছিল যে এই দেশের শোষণের একটা মুক্তি হবে, মানুষ তার কথা বলার সুযোগটা পাবে, ভোটাধিকার পাবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ৭০-এর নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে ভোটাধিকারটা আমরা গত ১৫ বছরে পাইনি। আমাদের ৫ই আগস্ট প্রায় ১৫০০ মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার সুযোগটা আমরা পেয়েছি, সম্ভাবনার বাংলাদেশের যে নতুন নতুন দ্বার উন্মোচিত হওয়ার সুযোগ পেয়েছি, সেটি যাতে ওই যে ডিসেম্বর উৎসবের নামে এটিকে ডাইভার্ট করে না ফেলা হয়। এবং আমি দেখতে পাচ্ছি একটা চক্র খুব পরিকল্পিতভাবে সেটিকে ডাইভার্ট করে ফেলতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার এটিকে প্রলম্বিত করতে চাচ্ছে, নির্বাচনের অধিকার সেটিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এবং একটা অংশকে যে এজেন্ডাগুলো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এজেন্ডার মধ্যেই ছিল না, নতুন নতুন করে সেগুলোকে এর মধ্যে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করা হচ্ছে, এর সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার সাথে এই যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার তার লক্ষ্যের কোনো মিল ছিল না। আমরা মনে করি যে মানুষগুলো ১৫০০ মানুষের আত্মদান, এই আত্মদান যাতে কেউ ব্যর্থ করে দিতে না পারে, আমরা এবার যদি আবার ব্যর্থ হয়ে যাই তাহলে এই যে গর্তের মধ্যে পড়বো, যে অন্ধকারের মধ্যে পড়বো, সেখান থেকে বেরিয়ে আসতে হয়তো আরো ৫০ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদের এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠন করার সম্ভাবনা, বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র গঠনের সম্ভাবনা, ধনী এবং গরিবের মধ্যে যে বিভাজন, এই বিভাজনকে মুছে ফেলার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং সেই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তারুণ্য নির্ভর একটা দেশ গঠন করার সুযোগ তৈরি হয়েছে, সেটা যদি অল্প কয়েকজন চিহ্নিত মানুষের চাঁদাবাজির কারণে যদি ব্যর্থ হয়ে যায়, আমরা বিভিন্ন জায়গায় খবর শুনি কে কোথা থেকে চাঁদা টাদা তোলে। আগে ছাত্র মানে যারা যখন রুলিং পার্টি থাকতো তাদের ছাত্র সংগঠনের কথা শোনা যেত, এখন অনেকের কথা শোনা যায়। কয়েকদিন পর পর শুনি অমুকের গাড়ি বহর, আপা আমরা ছাত্র রাজনীতি করেছি। আরে আমাদের তো রিক্সা ভাড়া দেওয়ার পয়সা থাকতো না। এখন বিশ্ববিদ্যালয়ের গত ৩ মাস আগেও ক্যান্টিনে যিনি খেয়ে বাকি রাখতেন, তিনি দেখি যে গাড়ি বহর নিয়ে চলেন, গাড়ি বহর আক্রান্ত হয়। তো এই গাড়ি বহর কোথা থেকে আসে? বলে যে মানুষ দেয়। মানুষ কেন দেয়? আপনি আমাকে আপনার দামি গাড়িটাকে দিবেন প্রতিদিন? নিশ্চয়ই কারণ আছে। আমরা গণঅভ্যুত্থানটা যাতে ওই দিকে চলে না যায়, এই যে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আমরা সবাই মিলে, এই জন্য আমার কোনো আফসোস নেই। গত ১৫ বছর এখানে মুক্তিযুদ্ধের নামে যে ব্যবসা হয়েছে, আজকে সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য কোনো আফসোস নেই। কিন্তু সেখানে নতুন করে অন্য ইস্যু এনে মুক্তিযুদ্ধকে, এই যে ১৪ই ডিসেম্বরকে, ১৬ই ডিসেম্বরকে, ২১শে ফেব্রুয়ারিকে, বাংলাদেশের মাজারকে, আমাদের যে পহেলা বৈশাখকে বিতর্কিত করার যে প্রবণতাটা, আমি তার বিরুদ্ধে। কারণ আমাদের জুলাইয়ের অভ্যুত্থান এর কোনো পাল্টা কোনো বিষয় ছিল না। জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা কেউই এইটাকে সমর্থন করে না, করতে পারে না। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। শাম্মী আক্তার, আপনার কাছে ফিরতে চাই। আসলে যেমনটা বলছিলেন যে শরীফুজ্জামান শরীফ, আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের আশা আসলে বেড়ে গেছে। আমরা প্রকৃত দেশপ্রেমিক যারা ছিল তারাই এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে এমনটা বলতে পারি। কারণ মানুষ যার ভোটাধিকার হারিয়েছিল, ভোট দেওয়ার যে তার অধিকার ছিল সেটা হারিয়েছিল, কথা বলার অধিকার হারিয়েছিল, যে অপশাসন ছিল, আসলে দেশপ্রেমের উপর নির্ভর করেই কিন্তু মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। আসলে আজকেও কিন্তু আমরা এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে ফুল দিতে গিয়ে কিছু অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি। আসলে এই সার্বিক পরিস্থিতির পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা, কিংবা অপশক্তি আবার তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিনা, বা কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, যে অব্যবস্থাপনাই ঘটেছে সেটা দুঃখজনক, এটা হওয়া উচিত ছিল না। এবং ২৪-এর যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বা যারা ছাত্র নেতা যারা ছিলেন, যারা সমন্বয়কারী ছিলেন, যারা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, সেই আন্দোলনে আমার মনে হয় আওয়ামী লীগ ছাড়া আর সকল মানুষই নেমে এসেছেন। এবং এই জন্যই কিন্তু এই শেখ হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে নেমে এসেছিলেন এই জন্য যে গত ১৭ বছরে মানুষ তো
তাদের অধিকার থেকে তারা বঞ্চিত ছিলেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছিলেন না, তারা কথা বলার স্বাধীনতা পাচ্ছিলেন না, তারা কোনো ধরনের শান্তিতে বসবাস করা, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সব কিছু মিলেই মানুষ কিন্তু একটা মানে রুদ্ধশ্বাসের মধ্যে জীবন যাপন করছিল। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু ছাত্রদের আন্দোলনের সঙ্গে সকল মানুষ এসে সম্পৃক্ত হয়েছিলেন বলেই আমরা এটাকে সফল করতে পেরেছি। কিন্তু তার মানে তো এই না যে এই সমন্বয়কারীদের কাঁধে চড়ে অন্য কেউ এসে এখানে ষড়যন্ত্র করবেন বা আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করার চেষ্টা করবেন। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেটি তো আমাদের একটি গৌরবের ইতিহাস, তাই না? এখন কেউ কেউ হয়তো বলবেন যে অতীতের দিকে তাকিয়ে হবে না, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আরে ভাই, অতীতের দিকে না তাকালে আমি ভবিষ্যতে আগাবো কী করে? অতীতের সঙ্গে তো আমার ইতিহাস জড়িত, আমার শেকড় জড়িত। যেই শেকড় থেকে আমার জন্ম হয়েছে, সেই জন্মকে তো আমি আমার অস্বীকার করতে পারি না। এই দেশের যে জন্ম হয়েছে, এটাকে কি আমি অস্বীকার করতে পারি? এই জন্মকে অস্বীকার করলে তো আমি আমার অস্তিত্বকেই অস্বীকার করছি। সুতরাং অতীতকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং অতীতের ভেলায় চড়েই আমরা সামনের দিকে আগাবো, তাই না? তো সেই জায়গাটায় আমার মনে হয় যে বা যারা মনে করছেন যে 24-এর এই আন্দোলনকে পুঁজি করে তারা তাদের মনোবাঞ্ছা চরিতার্থ করবেন এবং আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করবেন, এটা ভাবার কোনো কারণ নাই যে সকল মানুষই বোকা হয়ে গেছে বাংলাদেশে। মানুষ কিন্তু অনেক বেশি সচেতন বলেই তারা 24-এর এই আন্দোলনে এসে সম্পৃক্ত হয়েছিলেন। সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে মানুষ বোকা হয়ে গেছেন, মানুষ কিছু বুঝছেন না। আপনারা যদি আমাদের মুক্তিযুদ্ধকে ডিসেম্বর উৎসবের নাম করে আপনাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চান, তাহলে সেটা আমি বলবো যে সেটা সফল হবে না। এবং সেটা সফল যে হবে না, সেটার জন্য আমাদেরকে সামনের দিনগুলোতে আমাদের সেটা দেখতে হবে যে সেটা যে সফল হবে না। এটা তো হয়তো সময় লাগতে পারে। এই সময়ের মধ্যেই তারা, যেমন এই যে শরীফ ভাই যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে টিচার্সদের রুমে মানে মালা ছিঁড়ে ফেলা হয়েছে, এই যে অপকর্মগুলো হচ্ছে, এই জন্য তো এই 5ই আগস্টে মানুষ নেমে আসেনি। মানুষ নেমে এসেছিল সকল অরাজকতার বিরুদ্ধে, সকল স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সকল অসভ্যতার বিরুদ্ধে, সকল বর্বরতার বিরুদ্ধে কিন্তু মানুষ নেমে এসেছিল। মানুষ শান্তিতে বাস করতে চেয়েছিল। কিন্তু কেউ কেউ এখন যদি মনে করেন সমন্বয়কারীদের কাঁধে চড়ে তারা এরকম অপকর্ম করে যাবেন, তারা আমাদের জাতীয় ইতিহাসকে খাটো করবেন, সেটা সফল হবে না। আমরা তো অবস্থার পরিবর্তন হয়েছে আমরা বলতে পারি, কারণ এখন আমরা দেখেছি সকল ধর্মে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে মানুষ কথা বলতে পারছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা জানিয়েছে গিয়ে, কিন্তু আগে আমরা দেখতে পেতাম না এরকমটা। সাধারণত আসলে মাঠে সবাইকে সেইভাবে যেতে দেয়া হতো, কিন্তু এই প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা থাকতে পারে, এবং যেহেতু একটা স্বৈরাচারী সরকার অনেক দিন ধরে ক্ষমতায় থাকার পরে তাদের পরিস্থিতিটা পরিবর্তন হতে সময় লাগবে, সেটাও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। আসলে যেই পথে এগোচ্ছে বাংলাদেশ, এটাকে আমরা পজিটিভলি নিতে পারি কিনা বা বলতে পারি কিনা যে না, সঠিক পথে আছে আসলে? দেখুন, কিছু কাজ তো তারা ভালো করছেন। যেমন দেখেন যে ইতিমধ্যে ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু তাদের অ্যাম্বাসিগুলো এখানে কাজ করতে শুরু করেছে, যেটা অতীতে ভারতে কাজ করতো সেটা এখন বাংলাদেশে করছে। যেমন অস্ট্রিয়া, জার্মানি, এরকম অনেকগুলো দেশ, ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশ আমাদের দেশে কাজ করছে, তারা বাংলাদেশে কাজ করছে। এটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি পজিটিভ, তাই না? তো এরকম কিছু কিছু কাজ তো তারা ভালো করছেন, ভালো করবেন, কিন্তু তাদেরকে ডাইভার্ট করে যদি অন্যদিকে কেউ পরিচালিত করার চেষ্টা করেন বা মানে করছেন, আমরা মনে করছি, আমরা তাদের উদ্দেশ্যে আমাদের কথাটা বলছি বা আমি বলছি যে তারা যদি মনে করেন যে ওনাদের কাঁধে সোয়ার হয়ে তাদের উদ্দেশ্য চরিতার্থ করবেন। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আসলে বাংলাদেশে যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শুরু হয়েছে এবং সামনে রাজনৈতিক দল ক্ষমতা আসবে এরকম বলা হচ্ছে সরকারের বিভিন্ন উপদেষ্টা মহল থেকে, আসলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ এবং আমরা নির্বাচনের পথে আছে কিনা, সামনে ভালো কিছু আশা করতে পারি কিনা? তার আগে বলি, এর আগের যে আলোচনাগুলোতে সরকারের অনেকগুলো জায়গায় আমি আমার অতৃপ্তির কথা বললাম। কেন বললাম এই কারণে যে গত 15 বছরে আমরা, আমাদের সামনে অসংখ্য ক্ষতের উদাহরণ আছে। আমরা সেখান থেকে একটা সুস্থ দেহ নিয়ে বেড়ে উঠবো, এটি আমাদের চাওয়া। সুতরাং আমরা যদি ব্যত্যয় দেখি, এই যে সমালোচনাটা, যারা পালিয়ে গেছে, যাদের পতন হয়েছে, তাদের প্রতি কোনো রকমের সিম্প্যাথির জায়গা থেকে না, আমরা কেন ভালো করতে পারছি না তার থেকে। এবং আমি মনে করি যে আমাদের কোনো ভুলের কারণে, আমাদের বলতে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার সমর্থক যারা,
তাদের কোনো ভুলের কারণে যদি একজন মানুষও বলে যে আগে ভালো ছিলাম, তাহলে এটি হবে আমাদের জন্য একটা পরাজয়। এই কথাটা যাতে কেউ বলতে না পারে, সেই কারণে আমরা সরকারকে চাই সরকার যথাযথ ট্র্যাকে থাকবে। যদি ভুল করে আমরা সমালোচনা করব, সহযোগিতার দরকার হলে সহযোগিতা করব। তবে এই বিশ্বাসটুকু আছে যে এদের কারো বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক হবে না। এই বিশ্বাসটুকু আছে, যারা দায়িত্বে আছেন তাদের সীমাবদ্ধতা, তাদের নানা রকমের অদক্ষতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি, সেটি কেউ ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না। এখন যারা দায়িত্বে আছেন সেই বিশ্বাসটুকু আছে, কিন্তু তাদের কাঁধের উপরে বন্দুক রেখে কেউ যাতে অন্যদিকে স্বীকার করতে না পারে, সেই কারণে সবসময় আমাদের দায়িত্ব হচ্ছে তাদের দিকে নজর রাখা। তারা যদি খারাপ কাজ করেন তার সমালোচনা করব, হাজারবার করব। কেন করব? করব হচ্ছে যে বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় এত মানুষের জীবন কখনো দিতে হয়নি, এবার যত মানুষের জীবন দিতে হয়েছে, সুতরাং সেটি যাতে ব্যর্থ হয়ে না যায়। এখানে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতে পাই মুখোমুখি জায়গা দাঁড় করিয়ে দেওয়া হয়। আজকেও কোথায় যেন দেখলাম চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ আইনের শাসনের যে অনুপস্থিতি, এটি আগেও ছিল, এখনো কেন থাকবে? তোকি পরিবার তার হত্যাকাণ্ডের বিচার পায়নি, এখনো কেন এরকমের ঘটনা ঘটবে? বিচারহীনতার সংস্কৃতি আমরা এটি চাই না। আসলে এত দীর্ঘ সময় অপশাসনের পরে নতুন সরকার আসছে, সেই বিষয়টা মনস্তাত্ত্বিক ব্যাপার সময়ের বিষয় আছে। কিন্তু সরকারের কাছ থেকেও আমরা তাৎক্ষণিক কতগুলো রিয়াকশন আমরা চাই, সরকারের কতগুলো দৃঢ় ঘোষণা আমরা চাই। সেটি যখন দেখি না তখন হতাশ হই। আপনি যে প্রশ্ন করেছেন যাওয়ার পথে সামনে, হ্যাঁ অবশ্যই একটা দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। আমাদের চাওয়াই তো গণতন্ত্র। শেখ হাসিনার সাথে আমাদের কারো তো পুকুরের মাছ অথবা জমির ধান নিয়ে গন্ডগোল ছিল না। তার সাথে আমাদের যে সমস্যাটা ছিল, তিনি আমাদের ভোটাধিকার দেন নেই, আমাদের ভোটাধিকারকে অস্বীকার করেছেন। এবং আমি যে এই রাষ্ট্রের মালিক, সংবিধান আমাকে যে মালিকানা দিয়েছে, সে অধিকার থেকে তিনি বঞ্চিত করেছেন। কিভাবে? নানা রকমের, কখনো রাতের বেলা ভোট করে, কত বলে আমির দিয়ে নির্বাচন করিয়ে, কখনো বিনা ভোটে ভোট করিয়ে, এই যে নানা রকমের সলসাতুরি, সেটির পুনরাবৃত্তি হোক, এটা আমরা চাই না। আমরা এই গণ অভ্যুত্থানে মানুষের 99% মানুষ অংশগ্রহণ করেছে, সে একটা ভোটাধিকারের পরিবেশ ফিরে পাবে সেই আকাঙ্ক্ষায়। সংস্কার এবং নির্বাচন এটা প্রতিদ্বন্দ্বী না, এবং সংস্কার করার জন্য আপনার 5 বছর 7 বছরের কোনো প্রয়োজন নেই। আপনি যদি আন্তরিক হন, কতগুলো পুরনো আইন আপনি পরিবর্তন করবেন, আর কতগুলো নতুন আইন আপনি এটার সাথে যুক্ত করবেন। এটি তো তাজমহল বানানো না যে আমার 22 বছর সময় লাগবে। পদ্মা সেতু, নদীর উপর থেকে আরেকটা সেতু বানানো না যে আমার সয়েল টেস্ট করতে হবে, আমার এইটা করতে হবে, আমার ডিজাইন করতে হবে, তারপরে আমার এই কতগুলো কাজ করতে হবে না। আপনি কতগুলো আইন ফেলে দিবেন, কতগুলো আইন যুক্ত করবেন। আর সর্বশেষ হচ্ছে, আপনি যদি মানুষের যে সমস্যাগুলো আছে, 27 টাকা করে ভারত থেকে আলু আসছে, আমাকে সেটা 70-80 টাকায় কিনতে হচ্ছে কেন? মানুষের জীবনের এই যে কষ্টগুলো, এইগুলোকে যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনার ওই যে ডিসেম্বর উৎসব বলেন আর আপনার সংস্কার বলেন, মানুষ এটিকে খুব একটা গ্রহণ করবে না। আমরা একটা ইতিবাচক পরিবর্তন চাই। এই ইতিবাচক পরিবর্তন চাইতে হলে একেবারে প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ, যে কৃষকের সার দরকার তাকে সার দিতে হবে, যে যুবকের চাকরি দরকার তাকে চাকরির জন্য একটা আয়োজন করে দিতে হবে। জি, ফিরবো আপনার কাছে। শাম্মী আক্তার, আসলে এই সরকার যে কার্যকলাপগুলো করছে, বিগত সরকার 17 বছর 16 বছর বলছে যে একটা বিগ টাইম ধরে তারা আসলে তাদের নিজস্ব লোকবল দিয়ে দলীয়করণ করেছিল। এটা পরিবর্তনের জন্য একটা সময় উপযুক্ত দরকার, আসলে উপযুক্ত সময়, এবং এটা আসলে যদি আমরা বলি খুবই অল্প সময়ের মধ্যে সম্ভব না। যেটাকে আমরা সংস্কার বলছি, পরিবর্তন দরকার। যে জায়গাগুলোতে আসলে ঘুণে ধরেছে, যে জায়গাগুলোতে অপশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই সরকারকে সে উপযুক্ত সময় দিতে সম্মত কিনা। দেখুন, উপযুক্ত সময় মানে কি কিয়ামত পর্যন্ত থেকে যেতে হবে? শেখ হাসিনাও তো মানে আমরা উপযুক্ত বলতে পারি না, এবং আমরা তো এই সরকারের সফলতা দেখছি। আপনাকে তো আপনার ইচ্ছাটা মানে প্রকাশ করতে হবে। আপনি তো সেই লাইনেই যাচ্ছেন না।
দেখুন এখানে শরীফ ভাই যে কথাটি বলার চেষ্টা এটা নিয়ে করছিলেন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচনের দিনক্ষণ আসলে বললে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে রাজনৈতিক দলগুলো, তখন সংস্কার ব্যাহত হতে পারে আসলে। না, এটা তো আমি বলবো যে এটা তো চালাকি করা হচ্ছে। আপনি ধরেন এখানে শরীফ ভাই যেটা বলার চেষ্টা করেছেন যে 99% মানুষ এখানে আন্দোলনে নেমেছিল যে তাদের একটি ভোটাধিকার ফেরত পাবার আশায়। সত্যিকার অর্থেই তো শেখ হাসিনার সঙ্গে আমাদের তো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মারামারি ছিল না। আমাদের যেই মতবিরোধটা ছিল সেটা তো আমাদের ভোটাধিকার তিনি হরণ করেছিলেন, তিনি বাংলাদেশের পার্লামেন্টটাকে ছিনতাই করেছিলেন। তিনি যেটা যে কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো ডামির ভোটে, এই যেগুলো করে তিনি পার্লামেন্টকে ছিনতাই করেছিলেন। তো আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যই তো এই লড়াই ছিল। মানুষগুলো নেমেছিলেন কেন? তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার ইচ্ছেই তো নেমেছিলেন। তাহলে আপনাকে তো সেই জায়গাটাই আসতে হবে, পরিষ্কার করে আপনাকে বলতে হবে যে আপনি কি চাচ্ছেন। এবং আপনি দেখেন 150 টাকা ডজন আপনি মুরগির ডিম আমাদেরকে কিনে খেতে হচ্ছে। দাম কি কমেছে? আলু আমাদের কি কমেছে বলেন? আপনি নিজে বাজার করেন? আমরা তো করি, প্রতিদিনই আমাদের বাজার করতে হয়। দেখেন আপনি আলুর কথাটা যেটা শরীফ ভাই বললেন যে 27 টাকা করে যে আলু আসে বাংলাদেশে, সেটা আমাকে কেন 70 বা 80 টাকায় কিনতে হবে কেন? মানে এইটা নিয়ে তদারকি হচ্ছে কি? সরকার কি এটা নিয়ে তদারকি করছেন? তাদের কি পদক্ষেপ তারা নিয়েছেন? মানুষ তো এটা দেখতে চায় না যে তারা উপযুক্ত সময়ের কথা বলে তারা একটা মানে দীর্ঘ সময় এখানে তাদের নিজেদের মতন করে তারা বসে থাকবেন। সেজন্য তো সেটার জন্য তো মানুষ আন্দোলনে নামেনি। মানুষ নেমেছে যে এখানে একটি ইলেকশন হবে, এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। আরে ভাই, এটা কোন ধরনের কথা? রাজনৈতিক দলগুলোর কাজটা কি? রাজনৈতিক দলগুলো কি মানে বসে বসে জব করবে? রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, এটাই তো স্বাভাবিক এবং এটাই তো হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে একসময় বাংলাদেশের মানুষ ভোট দিতে যেতেন এবং বাংলাদেশে ভোটটা একটা উৎসবের মতো ছিল। সেই আমেজটাই তো মানুষ আবার চাচ্ছে, সেই উৎসবটাই মানুষ আবার চাচ্ছে। আপনি ডিসেম্বর উৎসব করবেন আর নির্বাচন নিয়ে আপনি মুখে কুলো পেটে বসে থাকবেন, সেই জন্য তো ভাই মানুষ আন্দোলন করেনি। মানুষ তো নির্বাচন নিয়ে পরিষ্কার একটা মানে আপনাদের ঘোষণা মানুষ শুনতে চায়। এবং রাজনৈতিক দলগুলোর কাজই হচ্ছে নির্বাচনমুখীই তো হবে, তাদের কাজটাই তো হচ্ছে নির্বাচন করা। এবং জনগণ তাদের নেতা নির্বাচন করবে। জনগণ যে রাষ্ট্রের যে মালিক, মানে তাদের যে মালিকানাটা, সেটা তো ভোটের মাধ্যমেই সে বোঝে যে সে যে মালিক এই রাষ্ট্রের। জনগণ তো আসলে সংস্কারের জন্য এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। দেখুন, সংস্কারের জন্য আপনাকে বসিয়েছে, কিন্তু আপনি দেখেন যেটা দেখেন যে আমেরিকাতে দেখেন যে ধরেন যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, প্রশাসনটাকে বাদ দিয়ে তার মতো করে সে প্রশাসনটা নিয়ে নেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাতারাতি বাংলাদেশের সকল প্রশাসন থেকে আমরা সবাইকে কি বাদ দিতে পেরেছি? সম্ভব সেটা? আপনি কি আকাশ থেকে অ্যাঞ্জেল এনে এই প্রশাসন পরিচালনা করবেন? ন্যূনতম সংস্কার করে আপনি একটি নির্বাচন আয়োজন করবেন, সেটাই তো হওয়া উচিত। আপনি সংস্কারের নাম করে মানে কালক্ষেপণ করবেন, সেটার জন্য তো মানুষ আপনাকে ওখানে বসায়নি। সংস্কার করবেন, ন্যূনতম যেটুকু সংস্কার করলে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায় সেটুকু করবেন, কিন্তু সেটার নাম করে আপনি যদি কালক্ষেপণ করেন, সেটার জন্য তো আমরা আপনাকে বসাইনি। তো আমরা এই সরকারের অনেক সফলতাও দেখতে পাচ্ছি। আমরা আসলে বলতে পারি না যে শুধুই সময় অপচয় হচ্ছে, আসলে অনেক কাজও হচ্ছে। আমি নিজেও বলেছি যে কিছু সফলতা তো আছেই, কিন্তু সফলতার নাম করে আপনি কালক্ষেপণ করবেন সেটা আমরা চাচ্ছি না। আপনি সফল হবেন, আপনি সফল হন, আমরা সেটা চাচ্ছি, আমরা সহযোগিতা করব। আমি বিএনপি করি, আমার দল বারবারই বলছে, আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি মানে এটাকে আঁকড়ে ধরে থাকবেন। আপনাকে এখান থেকে যেতে হবে আরেকজনের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে। এই জায়গাটায় আপনাকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। আপনি সফল হবেন সেটা আমরাও চাই, আমরা আপনাকে সহযোগিতা করব, কিন্তু আপনি সফলতার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাট দ্য সেম টাইম আপনাকে যে যেতে হবে সেটাও আপনার মাথায় থাকতে হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আসলে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আবারও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি, এবং বাংলাদেশের জনগণ প্রকৃত দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে একটি উচ্চ পর্যায়ে অবস্থানে নিয়ে যাবে, এমনটা প্রত্যাশা করছে সবাই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।